থেকে বনকে শুধু গাছের সমষ্টি মনে হয়, কিন্তু একটু ভেতরে ঢুকলেই বোঝা যায় এ যেন একটি জীবন্ত পৃথিবী। প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য প্রাণ, প্রতিটি শুকনো পাতার নিচে জন্ম নিচ্ছে নতুন জীবন। একটি সুস্থ বন শুধু ছায়া দেয় না, ধরে রাখে বৃষ্টির পানি। ধীরে ধীরে সেই পানি মাটির গভীরে মিশে যায়। শুকনো মৌসুমেও সেই আর্দ্রতা আশপাশের জমিকে বাঁচিয়ে রাখে। তাই বন হারালে সবচেয়ে আগে হারিয়ে যায় পানির নিরাপত্তা। দর্শক, আমার সাথে এখন দেখতে পাচ্ছেন গ্রীষ্ম দাদা আছেন। দাদা কিন্তু 40 বছর যাবত এখানে কাজ করছেন, অর্থাৎ এই যে আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে ফসলি জমি উৎপাদন করছে, কলা গাছ চাষ করছে এবং একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে আনারস চাষ করছে, মধুপুর যেটা আনারসের জন্য বিখ্যাত। তো দাদা কেমন আছেন বলেন আগে। আছি, ভালোই আছে। এই যে আমি বলছিলাম কি কি চাষ করছেন, আপনি একটু বলেন তো আর কি কি আছে এখানে, এই যে আনারস কলা ছাড়া আপনি আর কি কি চাষ করছেন? লেবু আছে, মৌসুমী শাকসবজি, তারপরে আদা আছে, কচু আছে। মানে এটা অর্থকরী ফসল হিসাবে আমি আমার সংসারের চাহিদা যাতে মেটায় ওই ওই অনুসারে আমি সারা সিজন সবজি চাষ করি। লিচু বাগান আছে। দাদা 40 বছর ধরেই কি এই চাষাবাদে আছেন? মানে আগে কি অন্য কোনো সাথে কিছু যুক্ত ছিলেন কিনা? না, ছোট থেকে আমি কৃষি কাজের সাথে জড়িত। আচ্ছা, তো দাদা বর্তমানে তো হচ্ছে আমরা দেখি যে এই যে ফল বা সবজি অনেক বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। তো আপনি আসলে কোন উপায়ে এই যে কৃষি কাজটা করছেন এখন বর্তমানে? আসলে আমাদের মাটি তো এখন এই মানে রাসায়নিক সার ব্যবহার করতে করতে তার শক্তিটা নষ্ট হয়ে গেছে। রাসায়নিক সার করি, দেই না এমন না, রাসায়নিক ব্যবহার করি, কিন্তু আমি বেশিরভাগ জৈব সার ব্যবহার করি। মানে গোবর, তার এই যেরকম জৈব সারগুলো আমি গাছের লতা পাতাগুলো পচাইয়া এগুলা মাটিতে দিলে রাসায়নিক সারটা কাজ করে বেশি। রাসায়নিক সার তো এখন দিতে হচ্ছে, কিন্তু আপনি যেহেতু 40 বছর ধরে আছেন, তো আপনাদের পূর্ব সময়ে যখন চাষাবাদ হতো আরকি, তখন তো বেশিরভাগই জৈব সার ব্যবহার করা হতো, বা ওই সময়টা কিরকম ছিল? আমরা গোবর সার দিয়া নাকি ওই পাট কিংবা সরিষা এগুলা আবাদ করতাম। মানে যখনই রাসায়নিক সার দেওয়া শুরু হইলো 2-3 বছর ঠিক ফসল ভালো হয়েছে, কিন্তু এরপরে জমির গুণাগুণটা নষ্ট হয়ে গেছে। যখন বন ছিল আরকি, মানে অর্থাৎ আপনার পূর্বপুরুষের সময় যখন আরো গাছপালা ছিল, পশু পাখি ছিল, হ্যাঁ? ওই সময়টা আর এখনকার মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন আরকি ওই সময় থেকে? ওই সময় তো আমরা যে সমস্ত চাষাবাদ করতাম এত ফলন না দিলেও ওগুলা ছিল একদম পিওর। আর এখন নাকি আমরা এই যে বাণিজ্যিকভাবে নাকি মানে বাজারে মানে চাহিদার জন্য নাকি আমরা বেশি বেশি উৎপাদন করার জন্য নাকি আমরা এই যে রাসায়নিক সার ব্যবহার করি, যার কারণে আমরা সাময়িকভাবে কিছু পাই, মানে লাভ পাই, কিন্তু নাকি ওই দীর্ঘমেয়াদীর জন্য নাকি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। কারণ আগে যদি যে জায়গায় নাকি সার 5 কেজি দিলে নাকি যে ফলনটা হইতো, এখন তার ডাবল দিয়েও এই ফলন পাই না। মাটির গুণাগুণটা মানে রাসায়নিক সার কারণে নষ্ট হয়ে গেছে। মানে আপনি তো কৃষি কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় যে কেন মাটির এই উর্বরতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন? ওই রাসায়নিক সার ব্যবহার করার জন্য। একবার রাসায়নিক সার ব্যবহার করলে ওখানে নাকি মনে করেন যে নাকি মাটিটা আর কি তার যত আছে সব চুইসা খাইয়া ফেলায়, চুইসা তুইলা ফেলায়, যার কারণে মাটিটা নষ্ট হয়ে যায়। মানে ওই সময় কেমন পরিবেশ ছিল যে তখন রাসায়নিক পদার্থের এসবের দরকারই পড়ে নাই আমাদের? প্রতিযোগিতা ছিল না। এখন তো মনে করেন যে নাকি কার জমিতে কতটুক ধান ফলন হইলো, কতটুক সবজি হলো, এটা একটা প্রতিযোগিতায় নামছে। আমরা এই প্রতিযোগিতার মধ্যে আমরা গিয়া নাকি এই জমিগুলো এরকম নষ্ট করতে হয়। আপনার যে কৃষি জমি, আপনি তো চাষাবাদ করছেন। তো বন কোনোভাবে আপনাকে উপকার করে না আপনার এই যে কৃষিকাজের ক্ষেত্রে? বনের যে পরিবেশ সেটা আপনার কৃষিকাজে কিভাবে উপকার করে? কৃষিকাজ আমরা বন থেকে অনেক কিছু পাই। যেমন এই আমার কৃষিকাজের জন্য নাকি যে বনের যে এই পাতা, মরা পাতাগুলা নাকি এনে যে ঢাকনা দিলে এক আগাছা থেকে রেহাই পাই। আবার নাকি ওইটা পইচা আমাদের এই এই জমিটা নাকি উর্বর হয়। মানে মানে রাসায়নিক সার বেশি ব্যবহার করতে হয় না। জমিটা নাকি উর্বর থাকে অনেক। না, মাটি পিটা যায় না। অতি তাড়াতাড়ি নাকি মাটিটা উর্বর থাকে, যার কারণে শিকড়টা ছাড়তে পারে বেশি। আর এমনি তো খালি জায়গায় রাখলে নাকি মাটিটা পিটা যায় বেশি, যার কারণে শিকড় ছাড়তে পারে না। তার মানে বনের তো দরকার আছে দাদা কৃষিকাজের ক্ষেত্রে। কি মনে হ্যাঁ, করেন আপনি? কৃষি কাজের জন্য দরকার আছে, আমাদের জীবন বাইচা থাকার জন্য অনেক দরকার আছে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিলেন আমাদেরকে। আবারও দেখা হবে আশা করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
একসময় এই বন ছিল আরও বিস্তৃত। বন ছিল মানুষের খাদ্য, ঔষধ, জ্বালানি এবং সংস্কৃতির অংশ। সময় বদলেছে, মানুষের চাহিদা বেড়েছে, কমেছে বন। আর সেই পরিবর্তনের অভিঘাত পড়েছে প্রকৃতি থেকে কৃষি সবখানেই। কৃষক হয়তো বৈজ্ঞানিক ভাষায় মাইক্রোক্লাইমেট শব্দটি জানেন না, কিন্তু তিনি জানেন বন থাকলে জমি ভালো থাকে, গরম কম লাগে, আর প্রকৃতি একটু বেশি উদার হয়। ভার্মি কম্পোস্ট দিয়ে আমি আদা, কচু, হলুদ, পেঁপে, আনারস সব কিছুই চাষ করি। তাতে আমার এটা দিয়ে চাষ করা স্বাস্থ্য ভালো হয়েছে, ফলন ভালো হয়, লাভ বেশি হয়। বন থাকলে উপকার ওই যে পাতায় না কিছু ডাক দেওয়া যায়, পাতা কাজে লাগে। বন তো আছে, ওই বনের থেকে তো যেটুকু আছে অসুলপুর বন আছে, ওই বন থেকে তো পাতায় না যে আদা কচু দেয় যে মালচিং করো আগে পাতা দিয়ে। নিরাপদ কৃষিটা করতেছে, আগে রাসায়নিক সার ব্যবহার করতাম, আর আমি নিজে যে ভার্মি কম্পোস্ট তৈরি করে নিয়েছি, ভার্মি কম্পোস্ট ব্যবহার করি। সেই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে কীটনাশক লাগে না, রোগবালাই কম হয়, রোগবালাই কম হলে কীটনাশক কম লাগে। তারপরে ওই ভার্মি সারের দাম কম, ভার্মি সার 12 টাকা কেজি, আর ওটা হচ্ছে 30 টাকা 35 টাকা কেজি। তাহলে কেজি তো অনেক টাকা বাঁচলো আমার না, এই জন্য ভার্মি সার ব্যবহার করি। এই যে আমি জৈব সার দিয়া ভার্মি কম্পোস্ট দেয় যে আদা করছি, একই খেতে আদা, এই যে এটা ওলকচু 2 মাস পরে এটা উঠাম। এটা তো আমি শুধু এই আনারস লাগাইতাম, আনারসের সাথে সাথী ফসল এটা, এই সাথী ফসল এটা আমার একটু 1 পাখি জমি আছে, এটাই আমার 50,000 টাকা বিক্রি হবে। এটা যদি 50,000 বিক্রি হয়, আবার এই যে আমার আদাটাও এই সামনে 2 মাস 3 মাস পরে উঠামু, 3 মাস পরে থেকে উঠানো শুরু হবো, 4 মাস 5 মাস পর্যন্ত বিছু রাখলে আরও 6 মাস থন যাবো। এইটা আমি 1 লাখ টাকার মতো পড়ায় হয়ে যাবো আশা করতেছি, দুর্যোগে যদি নষ্ট না হয়। পেঁপেটাও পাখিতে 1-1.5 লাখ টাকা হয়। তাহলে এই আনারস বাদে কিন্তু আমার বাড়তি ফসল 2 লাখ টাকার মতো পেয়ে গেলাম। আনারসও লাখখানি টাকা হবে খরচ, খালি শুধু কিছু জৈব সার বেশি লাগছে, আর যে এই কিছু কীটনাশক বেশি না, তাতে আমার 50-60 হাজার টাকা খরচ বেশি হবো, তাতে আমার 2 লাখ টাকা বেশি হবো, তাহলে আমার 1.5 লাখ টাকা লাভ হোক। আমরা এই খেতে পাতা দিয়ে মালচিং করি, পলিথিন দিয়ে মালচিং করি না। পাতা দিয়ে মালচিং করলে অনেক উপকার, মালচিংয়ের উপকার, মালচিং করলে খেতে ঘাস কম হয়, নিড়ানি কম লাগে, নিড়ানি কামলান লাগলো না। মালচিংয়ে মাটিটা নরম থাকে, শক্ত হয় না, ফসল অল্প দিনেই অনেক বড় হয়ে যায়। তাই আমরা এই বনের পাতা দিয়ে মালচিং করি, বনকে বাঁচাইয়েই আমাদের ফসল করতে হয়। বন ভালো না থাকলে পরিবেশ ভালো থাকবো না, পরিবেশ ভালো না থাকলে আমরা ভালোভাবে ফসল করতে পারবো না, পরিবেশ ভালো থাকলে ফসল ভালো হবো, আমরা ভালো ফসল পাবো, আপনারা নিরাপদ খাবার পাবেন। কৃষির এক নীরব শ্রমিক হল পরাগবাহীরা, মৌমাছি, প্রজাপতি, নানা উপকারী পোকামাকড়। বন তাদের আশ্রয় দেয়, আর তারাই ফল, সবজি ও তেলবীজের পরাগায়ন নিশ্চিত করে। অর্থাৎ বন রক্ষা মানে শুধু গাছ রক্ষা নয়, খাদ্য উৎপাদনের ভিত্তি রক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ইকোলজিক্যাল ফার্মিং এর সাইনবোর্ড ব্যবহার করেছি। আমরা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এই অঞ্চলের মানুষদের জন্য নিরাপদ আনারস চাষের উপর উদ্বুদ্ধ করেছি। আমরা এখানে একটি জমিতে একটি ফসলের উপরই সীমাবদ্ধ থাকতো। বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে চাষিদেরকে আমরা ইকোলজিক্যাল ফার্মিং সম্পর্কে উদ্বুদ্ধ করেছি। এই বাগানটায় দেখতে পারবেন যে এই বাগানে যে জৈবিক কৃষি হচ্ছে, এটার অন্যতম একটা উপকরণ হচ্ছে যে হলুদ কার্ড। এই হলুদ কার্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এই হলুদ কার্ডটার মাধ্যমে যে আমরা এখানে যে জৈবিক কৃষি বাস্তবায়ন করছি, এটার একটা অন্যতম উদাহরণ। এখানে এই বাগান সমূহতে সাধারণত এখন আর কৃষক বিষ প্রয়োগ করে না, ওনারা জৈবিক কৃষির আওতাধীন এই হলুদ কার্ড ব্যবহারের মাধ্যমে পোকা দমন করছে। এটা হচ্ছে আদা, আপনারা দেখতে পাচ্ছেন আনারসের জমিতে আদা চাষ করা হয়েছে। এই যে আদা আপনারা দেখতে পাচ্ছেন, আনারসের জমিতে লতি কচু চাষ করা হয়েছে। এই যে লতি কচু। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই জমিতে ওলকচু চাষ করা হয়েছে। এটা হচ্ছে ওলকচু চাষ করা হয়েছে। কেন কমছে মধুপুরের শালবন? এর পিছনে কি শুধু মানুষের দখল, নাকি আরো গভীরে কোনো কারণ আছে? আর বন রক্ষায় কি করছে স্থানীয় মানুষ, সেই অনুসন্ধানেই আমাদের আজকের আয়োজন। প্রকৃতি সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটি আমাদের খাদ্য, কৃষি ও ভবিষ্যৎ রক্ষার শর্ত। বন বাঁচলে কৃষিও বাঁচবে, আর কৃষি বাঁচলে বাঁচবে বাংলাদেশ।
আমাদের টাঙ্গাইল বন বিভাগে 1,22,000 একর বনভূমি আছে। এই 1,22,000 একর বনভূমির বেশিরভাগই আপনার আমাদের সামাজিক বনের আওতাভুক্ত। তবে মধুপুরের যে শালবন, সে মধুপুরের শালবন মধুপুরের গড় হিসাবেই বিখ্যাত। সে মধুপুরের শালবনের মধ্যে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্থানীয় জনগোষ্ঠী আছেন, তাদের সম্পৃক্ত করে দীর্ঘদিন ধরেই 80-র দশক থেকেই মূলত এই অঞ্চলে সামাজিক বনায়নের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেসিক্যালি বাংলাদেশে 60-এর দশক থেকেই এই সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই কৃষিবন মডেল আমাদের সামাজিক বনায়ন প্র্যাকটিস শুরু হয়েছিল। এর পরবর্তীতে 70-এর এবং 80-র দশক থেকে এটার পুরোপুরি শুরু হয়। বিশেষ করে সামাজিক বনায়নের যে উপকারভোগী সমিতি, আমাদের যে সমস্ত প্রান্তিক বন আছে এবং প্রান্তিক জমি আছে, সেই জায়গাগুলিতে সাধারণ জনগোষ্ঠীকে সাথে নিয়ে, বনের আশেপাশে যারা অবস্থান করে তাদেরকে সাথে নিয়েই এই সামাজিক বনগুলি প্রতিষ্ঠিত হয়। এবং এই সামাজিক বনের মধ্যে বন বিভাগ যে গাছটি লাগায়, সেই গাছের সাথে যারা উপকারভোগী হন তারা এই আদা, হলুদ, আনারস এ ধরনের ফল তারা ফলায় এবং সমস্ত লভ্যাংশই তারা পায়। 10 বছর পরে যখন বন বিভাগ আবর্ত শেষে গাছ কর্তন করে, সেটারও 45% অংশ এই উপকারভোগীরা পেয়ে থাকে। এইভাবে এই প্রান্তিক যে ভূমিটা আছে, সেই ভূমিতে আমরা সামাজিক বনের উপকারভোগীদের সম্পৃক্ত করি। এই যে বন এবং কৃষি যে পারস্পরিক যে অবস্থানটা, এই অবস্থানের মাধ্যমে কিন্তু আমাদের যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় যে কৃষি বন মডেল তৈরি করেছে, বন বিভাগেও যে দীর্ঘদিন ধরে কৃষি বন মডেল প্র্যাকটিস করে আসছে, সেটার মাধ্যমে এই এলাকার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাও যেমন হচ্ছে, একইভাবে আমাদের একেবারে যে বৃক্ষশূন্য না হয়ে এলাকাটি যে একটা কৃষিবন মডেল হিসাবে পরিচিত পেয়েছে, সেটাও কিন্তু অন্যান্য এলাকার জন্য একটি সফল একটি উদাহরণ হিসাবে আমরা লক্ষ্য করতে পারি। প্রাকৃতিক কৃষি আন্দোলনের অন্যতম অগ্রদূত দেলোয়ার জাহান। দীর্ঘদিন ধরে তিনি প্রকৃতির সঙ্গে সহাবস্থানে কৃষির চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। মানিকগঞ্জে প্রতিষ্ঠা করেছেন প্রাণ বৈচিত্র্য খামার, যেখানে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই দেশীয় ফসল, গাছপালা এবং প্রাণবৈচিত্র্য সংরক্ষণের এক অনন্য উদ্যোগ গড়ে উঠেছে। কৃষকদের প্রাকৃতিক কৃষিতে উদ্বুদ্ধ করা, দেশীয় বীজ সংরক্ষণ, পরিবেশ বান্ধব কৃষি বিস্তার এবং মানুষকে নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি দেলোয়ার জাহান, আমি প্রাকৃতিকভাবে চাষাবাদ করি। মানিকগঞ্জে আমি বসবাস করি এবং আমার একটা প্রাণ বৈচিত্র্য খামার আছে, যেখানে সমস্ত প্রাণ মিলেমিশে একসাথে নিরাপদ খাদ্য উৎপাদন করে। এখানে কোনো ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ব্যবহার করা হয় না, কোনো ধরনের পেস্টিসাইড ব্যবহার করে না, বায়োপেস্টিসাইড ব্যবহার করা হয় না, ঘাস মারা বিষ, কোনো ধরনের বাইরে কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হয় না। সেই কারণেই এখানে সমস্ত প্রাণ ভালো আছে। ভালো বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি এখানে এসে কোনো জায়গায় একটা কোপ দেন কোদাল দিয়ে, তাহলে কমপক্ষে 1 ডজন কেঁচো এখান থেকে বেরোবে। মাটির মধ্যে মাটিটা সমৃদ্ধ, প্রতি বছর মাটিটা উর্বর হচ্ছে, প্রচুর পাখি আছে, মৌমাছি, কীটপতঙ্গ সব কিছু আছে, প্রচুর ব্যাঙ আছে, সাপ আছে, মানে প্রকৃতির যত ধরনের প্রাণ আছে সবাই এখানে মিলেমিশে আছে এবং একটা ভারসাম্য প্রাকৃতিক পরিবেশ আছে। যে কারণেই আমার এখানে যা কিছুই আমি লাগাই না কেন সেটা এমনি হয়ে যায়, কারণ এখানে আমার এই একে অপরকে খেয়ে এই পোকামাকড় সবকিছুকে কন্ট্রোলে রাখে। প্রকৃতি ও টেকসই কৃষিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি তার প্রাণ বৈচিত্র্য খামার সম্মানজনক দ্বিজেন শর্মা পরিবেশ পদক অর্জন করেছে। তার বিশ্বাস, প্রকৃতিকে রক্ষা করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই যে গাছ, এই গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন প্রয়োজন হবে, কারণ এই গাছটা অনেক বড় হবে। আর এই গাছে এই মটরশুঁটির কাজই হচ্ছে নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেনটাকে ধরে মাটিতে আবদ্ধ করা, এবং এই গাছের কাছ থেকে নাইট্রোজেনটা চুরি করবে এবং অনেক বড় হবে। আর এই গাছগুলো এর সাথে বেয়ে বেয়ে বড় হবে। এটা কিন্তু প্রত্যেকটা ইকোলজি, এটা কিন্তু আদি কৃষকদের জ্ঞান, আমার জ্ঞান না। কিন্তু আধুনিক বিজ্ঞান মানে কিন্তু বাণিজ্যিক বিজ্ঞান না, আমরা বলছি আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান আপনাকে বলে কি, একদম মডার্ন বিজ্ঞান, যেটা একদম সেটা আপনাকে বলতেছে যে যদি আপনি 1 বর্গ সেন্টিমিটার মাটি, যদি সেই মাটিটা উর্বর হয়, আপনি যদি সেখানে রাসায়নিক সার, বিষ
এগুলো না দেন, তাহলে এর মধ্যে 1 বিলিয়ন অণুজীব আছে, মানে 100 কোটি প্রাণ আছে। তো 100 কোটি প্রাণের কাজই হচ্ছে গাছের জন্য খাদ্যটা তৈরি করা। আমরা যেটা করি যে সেই প্রাণগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসি। দেশীয় অর্কিড আর জীববৈচিত্র্য রক্ষার নীরব এক যোদ্ধা সাথোয়াই মারমা। গত 12 বছর ধরে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বিলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় অর্কিড সংরক্ষণে কাজ করে চলেছেন তিনি। গাছ কাটার ফলে মাটিতে পড়ে যাওয়া অর্কিড সংগ্রহ করে নিজ উদ্যোগে পুনঃস্থাপন করেছেন প্রায় 55টি দেশীয় প্রজাতি। তার এই সংগ্রাম আজ গবেষণারও গুরুত্বপূর্ণ উৎস। অর্কিড পাচার রোধ ও সংরক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তিনি প্রতিষ্ঠা করেছেন হিল অর্কিড সোসাইটি। প্রকৃতির সাথে কৃষির ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতির ভারসাম্যকে ধ্বংস করে আসলে উত্তম কৃষি চর্চা হয় না। আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এখানকার আসলে যে কৃষির ক্ষেত্রে বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি যারা আসলে কৃষি চাষ করেন, এটা বড় ধরনের আসলে ইম্প্যাক্ট পড়ে। যেমন হচ্ছে এখানকার আমাদের এখানকার পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন, তাদের অধিকাংশ হচ্ছে আসলে প্রকৃতি নির্ভর তাদের জীবনটা। তাদের দৈনন্দিন জীবনের যে খাবার পানি, তাদের যে কৃষি, সবই আসলে এটা প্রকৃতির উপর নির্ভরশীল। আমাদের প্রত্যেককে গাছপালা যেমন আমরা কর্তন করব না, আমরা গাছপালা লাগাবো নিজেদের মতো করে, এবং তার পাশাপাশি এখানকার যে গাছপালা আছে, যে বন আছে, সেই বনগুলো আসলে আমরা উজাড় না করি। আরেকটা বিষয় এখানে না বললে নয়, সেটা হচ্ছে আসলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশের, বিশেষ করে আমাদের প্রাকৃতিক যে বনগুলো আছে, সেই বনগুলা যদি আমরা ধ্বংস করে দিই, সেখানকার আসলে বড় ধরনের ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই অঞ্চলের তাদের যে পানির যে ক্রাইসিস, সেটাও বড় ধরনের প্রভাব পড়বে সেক্ষেত্রে। এক অর্থে যদি বলি যে বন বাঁচলে আসলে মানুষ বাঁচবে, বনের সাথে মানুষের ওতপ্রোতভাবে জড়িত। দর্শক, জলবায়ুর পরিবর্তন ব্যাপক হারে বাড়ছে, আর এর পিছনে একমাত্র কারণই হচ্ছে প্রকৃতিকে বিনষ্ট করা কিংবা ধ্বংস করা, এবং এর দায়ের পেছনেও কে রয়েছে? আমি, আপনি, আমরাই। তাই আমাদের সকলকেই প্রকৃতি সংরক্ষণ করতে হবে, বন সংরক্ষণ করতে হবে। কারণ বন সংরক্ষণ করলেই, প্রকৃতি সংরক্ষণ করলেই কিন্তু কৃষিও বাঁচবে। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদেরকে বাঁচিয়ে থাকতে হলে, আমাদেরকে অবশ্যই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখবেন। দেখা হবে দীপ্ত কৃষির আগামী কোনো পর্বে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।